শুধু হেঁটে যাচ্ছি। এই হাঁটার জন্য যে আমার এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে, সেটার জন্য মেন দরকার হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেনটা আমি কিরম ভাবে নেব? আমি কি কথা বলতে বলতে যাব, নাকি নিঃশ্বাস নিতে নিতে যাব, নাকি নিঃশ্বাসের ব্যাপারে খেয়াল করবো যাতে নিঃশ্বাসটা আমার ঠিকঠাক হচ্ছে? অনেক সময় গল্প করতে গিয়ে, ঝগড়া করতে গিয়ে দেখা গেল নিঃশ্বাসটা ঠিকঠাক হচ্ছে না। সেই নিঃশ্বাসটা নেওয়ার জন্য আমাকে যেটা খেয়াল করতে হবে, বিশেষ করে যারা একটু বয়স্ক লোক, তাদের হচ্ছে নিঃশ্বাসটা কিরম নিতে হয়। যেমন এটা নিঃশ্বাস জোরে টানার দরকার নেই, এরকম ভাবে না, নিঃশ্বাসটা মনে ছেড়ে দিন। নিঃশ্বাসটা ছেড়ে দিলে হয়ে যাচ্ছে কি, অটোমেটিক্যালি তখন নিঃশ্বাসটা নেওয়া হয়ে যাবে। সেটা খুব সহজ পদ্ধতি, মানে খুব চাপ দিতে হয়। Disclaimer. The information provided by the speaker, presenter on the iDoc platform, is for general informational purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। আজ আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ডক্টর উদয় শঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে। উদয়, আমি আজকে আমাদের দর্শকদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা কোনো গুরুগম্ভীর নয়। রোজকার জীবনে আমাদের কিছু বিষয় আছে অজানা, মানে স্বাস্থ্য সংক্রান্ত, শরীর সংক্রান্ত ব্যাপারে, যেগুলো আমরা কিছু জানি কিন্তু সেগুলো মানি না, কিংবা কিছু মানি যেগুলো জানি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু কমন প্রবলেম থাকে যেগুলো আমরা নিজেদের হয়তো সলভ করতে পারি, যেটা তোর সঙ্গে কথা বলে আমার মানে অফ দ্য রেকর্ড যেটা হচ্ছিল সেটা আমি চাইছি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে যেতে। প্রথম কথা যেটা থাকছে সেটা হচ্ছে, বলা হয় যে অন্য ব্যায়াম ট্যায়াম না করো, কিন্তু রেগুলার একটা হাঁটা প্র্যাকটিস করো, রোজ একটু হাঁটো। এই যে হাঁটলে পরে শরীর সুস্থ থাকবে, এই হাঁটাটা কিরকম হতে হবে, এটা একটা প্রশ্ন থাকে। তারপর কথা থাকে যে ওই সিঁড়ি দিয়ে ওঠা নামা, আমরা সবসময় লিফট ব্যবহার করি, না হলে আমরা মেট্রো রেলে গেলে পরে সেখানেও আমরা চেষ্টা করি এক্সকেলেটারে কি করে যাতায়াত করা যায়, সেইটাকে একটু অ্যাভয়েড করে চলি, কারণ একটু হাঁপ ধরে আর কি। আর ব্যক্তিগতভাবে উঠতে গেলে আমারও অনেক ক্ষেত্রে হয়, সেটা দোতলার বেশি তিনতলায় উঠতে গেলেও মনে হয়। তো এইরকম ছোট ছোট অনেকগুলো প্রবলেম থাকে। সেই প্রবলেমের ব্যাপারে তোকে প্রথম আমি জানতে চাইবো যে বলা হয় যে নিয়মিত সকালে হাঁটুন, এই হাঁটলে পরে অনেক রোগ থেকে সুস্থ থাকা যায়, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রেও তো বলা হয়। এই হাঁটাটা কি ব্যাপার, মানে এটা কিরকম হওয়া উচিত? হাঁটাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি হাঁটবো কেন? সুস্থ থাকবো। কি জন্য সুস্থ থাকবো? হাঁটি, এখানেই সার্কেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে খাবার দাবার সঞ্চালন হচ্ছে যেগুলো দিয়ে, বা মেন যে জিনিসটা সেটা হচ্ছে অক্সিজেন। শরীরে একটা খাবার যাচ্ছে, গ্লুকোজ যাচ্ছে, এ যাচ্ছে, তা যাচ্ছে, সেগুলো যাচ্ছে প্রত্যেকে পাম্প করছে হার্ট পাম্প করে সব জায়গায় পৌঁছে দিচ্ছে, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা অর্গানে পাঠিয়ে দিচ্ছে, যে সেগুলো যেন সব ঠিকঠাক জিনিসপত্র পায়। তার মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে অক্সিজেন, ভীষণভাবে ওটা দরকার। সেটা ডিটেলসে যাচ্ছি না কেন দরকার, ওটা দরকার। এবার হচ্ছে পৌঁছে তো দিল, এটার অফুরন্ত সাপ্লাই তো রক্তের নেই, সেই রক্তটাকে আবার ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে এনে সেটাকে আবার পিউরিফাই করতে হবে। বিভিন্ন অর্গান আছে, লিভার আছে, কিডনি আছে, লাং আছে, যেই সেটাকে পিউরিফিকেশন হচ্ছে বা সেটার মধ্যে ফার্দার যখন অক্সিজেন যোগ হচ্ছে, তখন বডি আবার ফ্রেশ জিনিস পাচ্ছে। এটাকে তাহলে ফিরিয়ে কে আনবে? হার্ট কি ফিরিয়ে আনতে পারে? না। ফিরিয়ে আনে আমাদের শরীরে এই যে এতগুলো মাসল আছে, সেই মাসলগুলো হাঁটাচলা করলে হচ্ছে কি, আর কেউ যদি হাঁটাচলা না করে বলে যে আমি হাঁটাচলা যেতে পারি না ভাই, অনেক অসুবিধা, সে যদি বিছানায় গড়াগড়িও খায়, তাতেও তার মাসলগুলো কন্ট্রাক্ট করছে। সেই কন্ট্রাক্ট করার জন্য ভেনাস ব্লাড ব্লাডটা রিটার্ন হয়ে আবার সে আলটিমেটলি হার্টে ফিরে আসে, হার্ট আবার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, পিউরিফাই করার জন্য, যে যেখানে যাওয়ার দরকার, যেটা বলছিলাম, হার্ট, লিভার, লাং সব জায়গায় যাচ্ছে। সেটা গেল। এই ফিরিয়ে আনার জন্য আমি যদি এখন হাঁটি, শুধু হেঁটে যাচ্ছি,
এই হাঁটার জন্য যে আমার এক্সপেন্ডিচার, এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে, সেটার জন্য মেন দরকার হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেনটা আমি কিরম ভাবে নেব? আমি কি কথা বলতে বলতে যাব, নাকি নিঃশ্বাস নিতে নিতে যাব, নাকি নিঃশ্বাসের ব্যাপারে খেয়াল করবো যাতে নিঃশ্বাসটা আমার ঠিকঠাক হচ্ছে? অনেক সময় গল্প করতে গিয়ে, ঝগড়া করতে গিয়ে দেখা গেলো নিঃশ্বাসটা ঠিকঠাক হচ্ছে না। সেই নিঃশ্বাসটা নেওয়ার জন্য আমাকে যেটা খেয়াল করতে হবে, বিশেষ করে যারা একটু বয়স্ক লোক, তাদের হচ্ছে নিঃশ্বাসটা কিরম নিতে হবে। যেমন এটা নিঃশ্বাস জোরে টানার দরকার নেই, এরকম ভাবে না, নিঃশ্বাসটা মানে ছেড়ে দিন। নিঃশ্বাসটা ছেড়ে দিলে হয়ে যাচ্ছে কি, অটোমেটিক্যালি তখন নিঃশ্বাসটা নেওয়া হয়ে যাবে। সেটা খুব সহজ পদ্ধতি, মানে খুব চাপ দিতে হয় না। তাতে আমার সার্কুলেশনে অক্সিজেনটা সাফিসিয়েন্ট যাচ্ছে। অক্সিজেন যদি সাফিসিয়েন্ট যায়, তাতে কি হয়, আরেকটা জিনিসের সঙ্গে রিলেটেড হচ্ছে ব্লাড প্রেশার। বাড়িতে দেখছেন ব্লাড প্রেশার মাপছি, সব ঠিক আছে, কোনোদিন তো রানিং তো কেউ ব্লাড প্রেশার মাপছে না। সেই যন্ত্র এখন বেরিয়ে গেছে, হাঁটাচলা করলে কতটা হয়, সিঁড়ি দিয়ে উঠলে প্রেশার কি হচ্ছে না হচ্ছে, চেঞ্জ এগুলো হয়। তাহলে আমরা সেই চেঞ্জটাকে তাহলে আমরা কি করে অ্যাভয়েড করতে পারি? প্রথম কথা হচ্ছে হার্টটা বাড়ছে কেন, প্রেশারটা? কারণ হার্টও চাইছে যে জোরে জোরে পাম্প করে সার্কুলেশন সব দিতে হবে, সাপ্লাই। সেই সময় যদি কোনো অক্সিজেন কম হয়ে যায়, তাকে যেখানে একবার কন্ট্যাক্ট করলে হতো সেখানে 3 বার কন্ট্যাক্ট করতে হচ্ছে। প্রেশার বাড়তেই পারে, পালস রেট বাড়তেই পারে। কিন্তু যদি অক্সিজেনটা ঠিকঠাক নেই, তাহলে দেখা যাবে আমার প্রেশারও বাড়ছে না। সেটা যদি মাপা হয় তখন প্রেশারটা বরঞ্চ কমে যাচ্ছে আস্তে আস্তে। কমে মানে নর্মালের নিচে কমছে না, যেটা বেড়েছিল হয়তো 150 উঠে গেছে, 160 উঠে গেছে, সেটা নেমে আবার 130 হয়ে গেল। এখানে একটু বোঝার জন্য থামাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যাদের নর্মাল প্রেশার, এখন কোনো প্রেশারের ওষুধও খান না, কোনো প্রেশার কিছু হয়ও নি। আবার কিছু আছেন যাদের একটা প্রেশার হাই বা লোয়ের টেন্ডেন্সি রয়েছে। যাদের হাইয়ের টেন্ডেন্সি রয়েছে তাদের তো নিয়মিত ওষুধও তো খেতে হয়। তা সেক্ষেত্রে আমরা ধরুন একটা টাইমে গিয়ে নিজেই হোক, বাড়িতে এখন তো মেশিন এসে গেছে, কিংবা ডাক্তারের চেম্বারে ওখানে গিয়ে একটু প্রেশারটা মাপলাম, কিন্তু সেটা তো সারাদিন স্টে করবে না ওই মাপটা। পরবর্তীকালে তো আমাদের চিন্তা ভাবনা কাজকর্মের সঙ্গে সঙ্গে সেটাকে তো বাড়তেই পারে সেগুলো। তখন আমরা কি এটাকে অটোমেটিকলি কি নিজের নামানোর কোনো পদ্ধতি আছে নিজে নিয়ে? ওই নামানোর পদ্ধতি হচ্ছে আমি যদি অক্সিজেন সাপ্লাইটা বাড়িয়ে দিই, হ্যাঁ, যেটা আমরা ডাক্তারদের যেটা করি, অনেক সময় একটা পেশেন্টকে ওয়ার্ড থেকে নিয়ে আসা হলো ওটিতে, দেখো প্রচুর প্রেশার, অথচ সারাদিন ধরে একদিন ধরে ভর্তি আছে, কোনো প্রেশার ঠিক ছিল না, সবই অসুবিধা ছিল। কারণ তার একটা টেনশন হয়েছে, প্রেশার বাড়তেই পারে। এবার তাকে অক্সিজেন দেওয়া, অক্সিজেন দিতে দিতে কিছু কথা হ্যাঁ প্রেশার একবার ফল পড়ে যাচ্ছে। সিমিলারলি আমার তার নাকে অক্সিজেন দিয়ে রাস্তাঘাটে ঘুরবো না, আমার সেখানে হচ্ছে অক্সিজেন সাপ্লাই রয়েছে, আমি খালি নিঃশ্বাসটা একটু বেশি করে নিলাম। এটা সব থেকে বেশি প্রমাণ পাওয়া যায় যখন আমি কোনো সিঁড়িতে উঠছি। সিঁড়িতে উঠলে কিছুক্ষণ পরে দেখা যায় কি হচ্ছে, হাঁপ ধরে যাচ্ছে। কেন? মানে এটা হাঙ্গার ফর অক্সিজেন। সেই অক্সিজেন যদি আমি আগে থেকে নিতে শুরু করি, আমি যেখানে বাড়িতে স্টার্ট করার আগে দেখলাম যে আমি বাড়িতে ঢোকার আগে সিঁড়িতে উঠতে হবে, আমি রাস্তা থেকে একটু সিঁড়ি জোরে জোরে নিঃশ্বাস নিলাম, জোরে জোরে নিঃশ্বাস নিলাম না, ছাড়লাম নিলাম। পাশে যখন যদি কারোর সঙ্গে কথা বলি, সেও বুঝতে পারবে না যে আমি নিঃশ্বাসটা জোরে নিচ্ছি, কারণ আমি ছাড়ছি আর অটোমেটিক ওটা ফিল করে যাচ্ছে। এই করতে 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 যখন সিঁড়িতে উঠবো, তখন দেখা যায় পাশের লোকটা, তার সঙ্গে গল্প করছি, হয়তো সে হাঁপিয়ে গেল, আমি হাঁপাচ্ছি না। মেট্রোতে উঠছি, সব জায়গায় এসকালেটার নেই, সেখানেও ঠিক একইভাবে যে আমি যদি এইটা করি, এটা আমাদের শাস্ত্রে হচ্ছে একটা লেখা ছিল প্রাণায়াম বলতে, তাই তো? কি বলতো এটার নাম? প্রাণায়াম। এটা বেসিক্যালি এটাতে হার্ট ভালো থাকে, শরীর ভালো থাকে। কেন না অক্সিজেন সাপ্লাইটা বেশি হয়। সেটা আমাদের মেডিকেলি ওরকম ভাবে লেখা নেই যে প্রাণায়াম থেকে এটা ভালো হয়, কারণ ওটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যাই হোক, এটা একটা টিপস আমার। এবার নেক্সট কথা, তার সঙ্গে একটা জিনিস চলে আসবে। আপনি তো বললেন যে হাঁটো, সিঁড়ি দিয়ে ওঠো, এবার হাঁটুর কি হবে? হ্যাঁ, অনেকের পায়ে যে আর্থ্রাইটিস আছে, হ্যাঁ, তাহলে আমরা কি করে হাঁটবো? হাঁটবে কি করে? পায়ে যাদের আর্থ্রাইটিস আছে, সেই সেম একই মেকানিজম। কি মেকানিজম? আর্থ্রাইটিস হচ্ছে কেন? রাস্তাঘাটে তাকালেই দেখা যায় সেই এরম ভাবে হেঁটে চলে, এটাকে বলে ওয়াডলিং গেট। রাজহাঁস যেমন হাঁটে ওরকম ভাবে প্রচুর লোক আছে, কিন্তু তারা বেচারা জানে না যে এটা কি করলে কি সলভ হবে। ডাক্তারের কাছে গেলে তারা মোটামুটি একটা পেন কিলার দিতে পারে, এছাড়া কোনো ওষুধ নেই সত্যিকার। আর এটা নিয়ে খুব একটা বেশি রিসার্চও হয় না, কারণ অনেকে রিসার্চ করে দেখেছে এটা ফেলিওর। ফার্মা কোম্পানিরা ইন্টারেস্টেড নয়, বরঞ্চ রিউমাটয়েড আর্থ্রাইটিসে তারা ইন্টারেস্টেড, অস্টিওআর্থ্রাইটিসে ইন্টারেস্টেড নয়। কি জেল ইনজেকশন করার ব্যাপারটা গুলো বলছেন, অনেকে দিচ্ছেন,
সেটাও হবে, সেটাও দিতে পারে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমি একটু পার্মানেন্ট সলিউশন নয় ওগুলো কিছু। হ্যাঁ, ওগুলো পার্মানেন্ট, ওটা টেম্পোরারি কিছু দিলে এখন নতুন নতুন বেরোচ্ছে অনেক কিছু। তার থেকে তুই যে ফর্মুলাটা বলছিস সেটা করলে তো অনেকটাই কাজ হবে। সেই ফর্মুলাটা বোঝার জন্য প্রথম জানতে হবে অস্টিও আর্থ্রাইটিস জিনিসটা কি। এটা হচ্ছে একটা ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে কি? অ্যাপেন্ডিসাইটিস মানে একটা ইনফ্লামেশন, কোলেসিস্টাইটিস মানে একটা ইনফ্লামেশন মানে কি? কিছু টক্সিক মেটেরিয়াল যখন আমাদের নর্মাল যেসব থাকে, যেসব স্ট্রাকচারগুলো আছে, সেইখানে যখন কোনো ব্লাড সাপ্লাই যাচ্ছে, সেইগুলো যখন সাপ্লাই দিল, এবার যখন সেটা ভেনাস ড্রেনেজ করে সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসা হয়, যখন সে খাবার দাবার পেলো, সে কিছু রিয়াকশন করলো, সেখানে কিছু তৈরি হলো, তার মধ্যে যদি তার মধ্যে নিশ্চয়ই ভালো জিনিস তৈরি হবে না। অনেক সময় আমরা যদি খাবার খাই, যেমন স্টুপ তৈরি হয়, তেমনি ওখানেও কিছু কিছু ওরা মলিকুল তৈরি হয়ে যায়, সেগুলো হচ্ছে ভেনাস ড্রেনেজ দিয়ে ওগুলোকে আবার ফেরত নিয়ে যাওয়া হয়। কারণ কি হচ্ছে, আমরা যখন হাঁটছি, এখানে একটা জিনিস চলে কন্টিনিউয়াসলি, কার্টিলেজটার মধ্যে একটা ওয়্যার অ্যান্ড টিয়ার চলছে, এটাকে বলেছে মাইক্রো ট্রমা চলছে কন্টিনিউয়াসলি, অ্যাট দ্য সেম টাইম মাইক্রো হিলিং চলছে। ট্রমাটা যেই হচ্ছে, কতগুলো জিনিস, বাজে জিনিস বেরোয়, সেগুলোকে সঙ্গে সঙ্গে ভেন সেগুলো ড্রেন করে নিয়ে আবার বাইরে পাঠিয়ে দেয়, তখন তার হিলিংটার সুবিধা হয়। এইবার ভেনটা তার ড্রেন করে নিয়ে যাবে কি করে? পাম্প করার জন্য আটারি, যেটা আগে বলছিলাম যে আটারি যেমন পাম্প করে, হার্ট যেমন পাম্প করে সব জায়গায় আটারি সাপ্লাই দিয়ে দিল, কিন্তু আমি ফেরত আনবো কি করে ওই ব্লাডটাকে? সেইটার জন্য যেটা হচ্ছে ওই যে বললাম মাসল পাম্প। মাসল গুলো হচ্ছে আমাদের শরীরে বেসিক্যালি সব, যেখানে যেখানে যত মাসল আছে সব, এটা হচ্ছে ভেনাস ড্রেনেজ করে। অ্যাট দ্য সেম টাইম যখন আমাদের লাংসটা মুভ করে, তার একটা নেগেটিভ প্রেশারও ব্লাড ডাইভিউটার টানে। এইবার হলো কি, আমাদের যে কাফ মাসল আছে, এটাকে একটা নাম দেওয়া হয়েছে খুব ভালো, এটার নাম হচ্ছে পেরিফেরাল হার্ট। মানে ও বেসিক্যালি এইখানে আমাদের যে সোলিয়াস বা আমাদের গ্যাস্ট্রোকনেমিয়াস এই নামে যে মাসলগুলো রয়েছে, এগুলোকে আমরা একসঙ্গে বলি কাফ মাসল। সেই কাফ মাসলটাকে যদি পাম্প করতে দেওয়া হয়, হেল্প করা হয়, কিভাবে হেল্প হবে? এটাই যদি আমি একটা চিন্তা করি যে একটা এই কম্পার্টমেন্টের মধ্যে একটা ভেন আছে, সেটা কখন চাপ পড়বে? যখন মাসলটা কন্ট্যাক্ট করবে, চাপ পড়বে, তাহলে ভেনাস রিটার্ন হয়ে যাবে। কিন্তু যত বয়স বাড়ে মাসলটা উইক হয়ে যাবে, ভেন থেকে সরে যাচ্ছে। এবার সরে গেলে সে যতটা চাপ দিচ্ছে তার থেকে অ্যাডিকুয়েট হচ্ছে। এবার যদি এটাকে কম্পার্টমেন্ট করে দিই, ঠিক আছে ভাই তুমি চাপ দেবে না, আমি বাইরে থেকে চাপ দিয়ে তোমার গায়ে গায়ে লাগিয়ে দিই। বাইরে থেকে চাপ মানে কি? তখন একটা কাফ স্লিপ, মানে হাঁটুর নিচে, অনেকে পরে নিক্যাপ পড়ে, নিক্যাপ পরে ওই কাজটা হবে। কাজটা হবে কখন? যখন নিক্যাপটাকে নিচে একটু নামিয়ে দেওয়া হবে। তার মানে হাঁটুর কাছে যে নিকাপ পড়ার একটা প্রবণতা আছে, বাজারে খুব বিক্রি হচ্ছে, অনেকে কিনে পড়েন, এটা উচিত হচ্ছে না। এটা উচিত, হাঁটুর ওপর কিছু থাকবে না, তার নিচেতে কাপ মাসলটা, কাপ মাসল যে পাম্প করছে, কতক্ষণ পড়তে হবে সারা? এটা হচ্ছে যখন আমি হাঁটাচলা করছি তখনই দরকার। এবার যদি বাড়িতে শুয়ে পড়ছি খুলে রাখা, তখন দরকার নেই। এমনকি ছোটখাটো কাজ করে রান্না টান্না করে মেয়েরা, মানে মেয়েদের বেশি আর্থ্রাইটিসের প্রবণতা, যদি দেখা যায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে হচ্ছে, তাহলে করতে হবে। এবার পরে যখনই হাঁটাচলা করছি তখনই একটা পাম্পটা কাজ করছে। আচ্ছা, আমরা নড়াচড়া একটু, এই যে নড়াচড়া করছি এটাও মাসল কাজ করছে, এই নড়াচড়া করছি তাহলে কাজ করছে। আমি যখন সারাদিন ধরে যখন সোফাতে বসেও নড়াচড়া করি, অনেক কাজ হয়ে যাবে, মর্নিং ওয়াকের মতোই। এইটা হচ্ছে আমার মাসলকে নাড়াতে হবে যেখানেই হোক। আমি বসে আছি, পা নাড়াচ্ছি, যেমন এই যে এইটা পড়ে কেউ যদি এখন সোফাতে বসে এক্সারসাইজ করে পাটা নিয়ে, তাতেও কাজ হবে। এমনি ডাক্তার অনেক সময় অ্যাডভাইস করেন যে এরকম পাটা আপনি মুভ করবেন। মুভ করে কেন? মাসলটাকে স্ট্রং করার জন্য। স্ট্রং মানে কি? মাসল ভেনের সঙ্গে কাছাকাছি চলে আসবে। আচ্ছা, মাসেলের কথা যখন উঠলো, আজকাল দেখা যায় যে বাড়িতে আগেকার দিনে মেয়েরা নিজেরা রান্না করতো, নিজেরাই বাসন মাজতো, নিজেরাই ঘর মুছতো, নিজেরাই কাপড় টাপড় কাচতো, এগুলো তো মাসেলের মুভমেন্ট গুলো হতো। আজকাল কিন্তু সেগুলো করার জন্য অন্য লোক থাকছে, সেই মাসেল প্লে গুলো আর হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক টাকা খরচা করে তারা জিমে যাচ্ছে, জিমে গিয়ে সেখানে মাসল নাড়িয়ে পয়সা খরচা করে। এটাও তো মানে প্রয়োজন হয় না, যদি একটু বাড়িতে নিজেই এগুলো করা যেতে পারে, তাই তো? দরকার হয় না ওটা, কারণ সেটা এখন জিম মানে হচ্ছে এটা ইয়াং ছিল। জিম যদি কেউ বলে আমি মাসল বাল্ক ফোলাবো দেখানোর জন্য, 6 প্যাকস করবো, সেটাও কিন্তু আমি যদি শরীরকে সুস্থ রাখবো, তাতে ওইরকম ভাবে 6 প্যাক 5 প্যাক এই যে কথাগুলো উঠছে, এবং এই যে কৃত্রিম ভাবে মাসলটাকে বানানোর কথা হচ্ছে, এটা কি নর্মাল বডির জন্য কি পজিটিভ?
না, ওটা হচ্ছে তার একটা দিক আছে, সে ওটা নিয়ে সে একটা কিছু একটা শো করতে চাই, সেটা শো করুক, সেটা শরীরের জন্য, প্রফেশনের জন্য, শরীরের শরীরের জন্য আলাদাভাবে যেটা রোল আছে, হ্যাঁ এটা খারাপ জিনিস নয়। তবে এই যে ভেনাস স্টেসিস হচ্ছে বা ভেনটাকে যেমন ভেনাস ব্লাড রিটার্ন করতে হবে, এটা তো 5 মিনিটের জন্য নয়, 1 ঘন্টার জন্য নয়, আমাকে তো সারাদিনই রিটার্ন করতে হচ্ছে। আমি যদি গল্প করতে করতে একটু নড়াচড়াও করি তাতেও কাজ হচ্ছে, নড়াচড়া করতে হবে। সোজা কথা, বাড়িতে আমি ঘরটা মুছে সকাল মুছি, এবার সারাদিন ধরে পড়ে আছে স্টিল হয়ে, তাহলে লাভ নেই। আমার সবসময় মুভমেন্টে থাকলে এটা হবে। এবার মুভমেন্ট করার জন্য যেটা প্রবলেম হচ্ছে, যদি হাঁটুতে ব্যথা হয় তাহলে এই ব্যবস্থাটা লাগাতে হবে যে আমি একটা কাফ স্লিপ দিলাম, সেটা পাম্প করবো। যেমন সিমিলারলি যে টেনিস এলবো হয়, তখন দেখা যায় এইখানটা টেনিস এলবো হয়েছে, এইখান মানে এইখানটা এলবোতে হয়েছে, এটা হচ্ছে এলবো। কিন্তু টেনিস এলবোর জন্য যে জিনিসটা দেওয়া হয় সেটা হচ্ছে এইখানটা, মানে এইখানটা মাসলটা আছে, এই জয়েন্টের মধ্যে মাসল তো নেই, এই যে এইখান থেকে তোমার পাম্প হয়ে যাচ্ছে, কাজে লাগবে। এই যে ড্রেনেজটা যখন ভালো হবে, সেখানে কোনো ইনফ্লামেশনও কম হবে। যেমন একটা লোকের হাতে দাড়ি কেটে এখানে কেটে গেল ব্লেড দিয়ে, ডায়াবেটিক, এটা কিন্তু আস্তে আস্তে হিল করে যায়। কারণ কি, আমরা তো দাঁড়িয়ে থাকছি ম্যাক্সিমাম সময়, বসছি এরকম থাকছি, তার মানে আমার ড্রেনেজ এখান থেকে নেমে হাটে পৌঁছে যাচ্ছে, ফটাফট পৌঁছে যাচ্ছে গ্র্যাভিটিতে। কিন্তু যদি পায়ে আলসার হয়ে যায় ডায়াবেটিসের লোকের, এই ভেনাস ড্রেনেজ উঠবে কি করে এতটা, সেইটার জন্য সেই আলসার সারতে চায় না। আচ্ছা, এই যে হিলিং, একটা হচ্ছে ট্রমা হতেই পারে, তার জন্য তার হিলিংও আছে। হিলিং এর জন্যই হচ্ছে ভেনাস ড্রেনেজ। আর্টারি সাপ্লাই, কতটা আর্টারি সাপ্লাই দিয়ে তাকে নিউট্রিশন দিয়ে কতটা বাঁচাবে, সেটা তার কর্তব্য এমনিই করবে, ওটা হচ্ছে বাই ডিফল্ট করে যাচ্ছে। কিন্তু আপনার হাতে দেখতে হবে, ডাক্তার হিসেবে ভাবতে হবে আমার ভেনাস ড্রেনেজটা ঠিক হচ্ছে, দরকার পাটা উপরে তুলে রাখতে হবে। একটা জায়গায় একটু চোট লেগেছে পায়ে, ঠিক আছে পাটা তুলে রাখবে, মানে কি ভেনাস ড্রেনেজটা ভালো হচ্ছে উইথ দ্য হেল্প অফ গ্র্যাভিটি। একটা গ্র্যাভিটি হেল্প করছে, আরেকটা যেমন মাসল কন্ট্রাকশন হেল্প করবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি আমাদের বন্ধু যারা আছেন তারা সমাজ মাধ্যমের বিভিন্ন খবরাখবর পৌঁছে যায়, এখানে মাঝে মাঝে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। কেউ কেউ বলছেন যে এগুলোর জন্য এগুলো খাবেন, এগুলো খাবেন না, আবার আরেকজন পরামর্শ দিচ্ছেন যে না না ওটা কোনো ব্যাপার না, সবকিছু খেতে পারেন, সেগুলো নিয়ে প্রবলেম না। এবং এতদিন অনেক কিছু জেনে এসেছি যে এটা খাওয়া উচিত হবে না, এটা খাওয়া কম করতে হবে, আবার কেউ কেউ বলছেন না খাওয়ার সঙ্গে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে ব্যাপারগুলো, নানা মুনির নানা মত, তাই সাধারণ মানুষ কোনটাকে বেছে নেবে? এই যে নানা মুনির নানা মত, এখান থেকে কথাটা টেনে বলছি, আমরা তো তাদের মুনি বলছি, তাদের সায়েন্টিস্ট বলছি না। বাস, হতেই পারে যদি বলতে বিভিন্ন সায়েন্টিস্টের বিভিন্ন মত, তাহলে একটা চিন্তার ব্যাপার। না, আমরা তো সায়েন্টিস্টের কথা মেনে চলি না, আমরা ডাক্তার বাবু হোক বা নিউট্রিশনের যারা আছে। এখন ডাক্তারবাবু মানে যে সে সায়েন্টিস্ট তার নাও হতে পারে, নাই হতে পারে, সেও মুনির দলে হয়তো পড়ে গেছে। সেই জন্য আমাদের যেটা করতে হবে, যে সে যদি একটা ব্যাখ্যা দেয়, সায়েন্টিফিক ব্যাখ্যা, সে হয়তো ডাক্তার হতে পারে, মুনি হতে পারে, ঠিক আছে, একটা ব্যাখ্যা দিলে এইভাবে এটা হচ্ছে, সেই ব্যাখ্যাটা যদি আমাদের সায়েন্টিফিক্যালি মেলে, অসুবিধা নেই, ভালো জিনিস। সেইখানে প্রশ্ন করতে হবে। প্রশ্নটা কি? সায়েন্স মানে হচ্ছে সায়েন্সের দাঁড়িয়ে আছে ওয়াই এর উপর। আপনাকে একজন বললো ডাক্তারবাবু ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা কেন সকলে তো লাগাই, কেউ লাগাই। জল বেশি করে খাবেন, কতটা খাবো বেশি, মানে কতটা? 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 10 লিটার, কতটা বেশি? না না 10 লিটার খাবেন, তাহলে কত? 5 লিটার, 8 লিটার খাবো? না না 8 লিটার না, এরম ভাবে বললে হবে। আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এই, আমার পার্সিপিটেশন দিয়ে 500 বেরিয়ে যাচ্ছে, গ্রীষ্মকালে আরো বেরোয়, শীতকালে আরো কম হয়, এইটা হচ্ছে আপনার দরকার। সেটার জন্য স্টাডি হলো, একটা কিডনিতে স্টোন হয়েছে, কতটা জল খাবে? না ঠিক আছে 250 করে বা আওয়ার। কারণ এটা স্টাডি করে দেখা গেল এরকম একটা করলে যে কন্টিনিউয়াস ফ্লো যে হচ্ছে, তাতে ফ্লাশিং আউট হচ্ছে, নাহলে আমাকে আমি 5 লিটার জল খাবি, সে একদিন সকালবেলা বসে সকাল থেকে 5 লিটার খেয়ে বেরিয়ে পড়বে, তাতে কোনো কাজ হবে না। কন্টিনিউয়াস একটা ফ্লো যদি মেনটেন করতে পারে, এইরকম একটা সাইন্টিফিক ব্যাপার থাকতে হবে, তাকে বোঝানো যাবে। দেখা একটা নর্দমাতে একবার জল ঢেলে দিলাম, তারপর সারাদিন ধরে নর্দমা, সেই রকম ভাবে কে কি বলছে সেটার উপর আমরা সেটাকে ডিসাইড করে দেখবো যে ব্যাপারটার মধ্যে সাইন্টিফিক্যালি কে কি বলছে। বিশ্বাসের উপর তো বললে তো হবে না, বিশ্বাসের উপর ধর্ম চলবে, লজিকের উপর সায়েন্স চলবে। তার মানে এক্ষেত্রে বিশ্বাসের নিলাই বস্তু কথাটা প্রযোজ্য হচ্ছে না।
আচ্ছা, আরেকটা কথা বলে আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাইছি। সেটা হচ্ছে গিয়ে আজকাল দেখি ওই করোনার সময় একটা ব্যাপার হয়েছে না, প্রত্যেকের নাকে একটা করে মাস্ক লাগাতেন আর কি। সেগুলোর মাস্কের আবার নানা রকম নাম ছিল, যে না না এই সাধারণ মাস্ক পরে লাভ নেই, ওইটা লাগাতে হবে, কিসাম 90 একটা কি নাম ছিল, এগুলো পড়তে টরতে হবে। আজকালও দেখি অনেকেই পড়ে, কেননা যা পলিউশন বাইরে, সেইটার জন্য তাদের এলার্জেটিক কারণ হতে পারে, বা অন্য কোনো ভীতি থেকেও তারা এগুলোকে পড়েন। তা এই যে নাক দিয়ে মানুষের শরীরে যাচ্ছে যান, সেখানটা থেকে অসুস্থতা তৈরি হতে পারে, এই মাস্ক গুলো কতটা কার্যকরী বলে মনে হয়? প্রথম কথা হচ্ছে মাস্ক তখনই লাগবে কাজে, আমি হয়তো মেট্রোতে যাচ্ছি, আমার সামনে একজন কথা বলে যাচ্ছে, ভিড় রয়েছে, আমার সামনে থেকে মুখোমুখি কথা বলছে, এই যে আমরা দুজনে মুখোমুখি কথা বলছি, এই ক্ষেত্রে মাস্ক লাগতেই পারে। কারণ ব্যাপারটা হচ্ছে আমার ব্যাকটেরিয়া, আমার ভাইরাস গুলো ওখানে ট্রান্সমিট হতে পারে, সেটা একটা চান্স থাকে। ঠিক আছে, এটার মানে এই নয় যে সারা জীবন ধরে শুধু মাস্ক পরে যাবেন, তাহলে অভিনয় করতে পারবে না, অভিনয় তো মুখোমুখি হয়। তাহলে কি হচ্ছে, ঠিক মতো প্রেমও তো করতে পারবে, প্রেমও করা যাবে না। তাহলে আমার কি করতে হবে, মাস্কের অল্টারনেটিভটা কি, আমার নাকে যেটা ঢুকলো ভাইরাসটা, সেটাকে ওয়াশ করতে। আচ্ছা, সকালে স্টার্ট করলাম ওয়াশ করে, বিকালে বাড়ি ফিরে গিয়ে ওয়াশ করলাম, তাতে আমার কিছুটা রেহাই পাবো। কেন না, এই ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা, ওয়াশিং মেশিন আছে, হ্যাঁ ওয়াশিং মেশিন আছে, সেইটা হচ্ছে এইরকম ধরনের একটা জিনিস, যেমন এটা তো সেলুনেতে একটা ব্যাপার। এটা যদি বলি যে আমি সেলুনের জিনিস, তাহলে সস্তা দাম পড়বে। এটা যদি বলি ডাক্তারির জন্য তৈরি হতে হবে 5 টাকা, নাহলে এটা 50 টাকা। সেই জন্য ওইটাকে আমরা জাস্ট এক্সট্রাপোলেট করে নিয়ে আসছি যে এরকম একটা জিনিস, যদি এটা যেমন এটা স্প্রে বেরোচ্ছে, এই যে এটা মিস্ট বেরোচ্ছে, এইটা যদি নাকের মুখে এইখানটা যদি ঢুকিয়ে আমরা যদি জলটা ভেতরে দিতে পারি, শুধু জল, শুধু না এটা জল না, এটা হচ্ছে এর সঙ্গে নুন মেশাতে। শুধু জল দিলে মাথা ঝাঁঝা করবে, নুন মেশালে বোঝাই যাবে না কি দিচ্ছি। এইবার আরো কায়দা করে দিতে, নিয়ে যদি গলায় একটু ঢোক গেলে দিই, তাহলে আমাদের ফ্যারিংসে ওটা চলে যাবে, তাহলে ওটাও ওয়াশ আউট হয়ে যাবে একই সঙ্গে, গার্গলিং দুটো নাকি করান দিলে। এতে কি হয়, নাকের মধ্যে যে আমাদের একা বেঁকা অনেক, এগুলো অনেক কিছু নাম আছে, কার্বেনেটস আছে, সেসব একা বেঁকা পথ আছে, সেই সব জায়গায় ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়া সব লুকিয়ে বসে থাকে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা জানতে পারছি। কারণ হঠাৎ ঠান্ডা লেগে, জল বৃষ্টিতে ভিজে গেলাম, ঠান্ডা লেগে গেল, মানে কি ব্যাকটেরিয়া ভাইরাস সব ভেতরে ছিল। এরা মাঝে মাঝে নিজের মধ্যে কোঅপারেট করে, ভাইরাসকে ব্যাকটেরিয়া হেল্প করছে, ব্যাকটেরিয়াকে ভাইরাস হেল্প করছে, এগুলো থাকে, মানে ছোট ছোট মাসুদো ভাই এটাকে বলে কো ইনফেকশন, নট সেকেন্ডারি ইনফেকশন। কো ইনফেকশন মানে একসঙ্গে দুটো ইনফেকশন করে। সেটা এই করোনা পিরিয়ডে যেমন মেজরিটি লোক 50% এর বেশি মারা গেছিল হচ্ছে কো ইনফেকশন, শুধু স্ট্যান্ডঅ্যালোন মানে বা ওই বলে সিঙ্গেল শুধু ভাইরাল ইনফেকশন নয়। এবার তাহলে কি হচ্ছে, আমরা এটাকে যদি রোজ সরিয়ে দিই, তাহলে কি হবে, ভাইরাস ব্যাকটেরিয়া মানে থাকছে না। কারণ এখানে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো হচ্ছে গাদা 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 মাল্টিপ্লাই করবে, করে আস্তে আস্তে সারাদিন ধরে টুকটাক টুকটাক করে পড়ে। ভাইরাস ব্যাকটেরিয়া কখনো ডিরেক্টলি লাইনে যেতে পারে না, কারণ এই রাস্তাগুলো খুব একা একা, কোনো পার্টিকুলার ম্যাটারই যেতে পারে না। এমনকি এই এয়ার পলিউশন হচ্ছে, সেখানে যে আমাদের যে মেন প্রবলেম সেটা পার্টিকুলার ম্যাটার নেই, গ্যাস নিয়ে প্রবলেম নেই, গ্যাসকে আমরা আটকাতে পারবো না, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সব ঢুকে যাবে সোজাসুজি। কিন্তু পার্টিকুলার ম্যাটার যখনই এরকম একটা ওয়ালে ধাক্কা খাবে, সেখানে ঝিল্লিতে আটকে যাবে। আবার যদি সে ওটাকে বেঁচে যেতে এদিকে ধাক্কা খায়, তো ওখানে আটকে যাবে, সেই জন্য ওখানে যেতে পারে না। সেই ব্যাপার নিয়ে কি একটা মানে ওয়ার্ল্ড সায়েন্স কোন অর্গানাইজেশনে কোনো লেখাপত্র কিছু পাঠিয়েছিলি শুনেছিলাম? আমাদের একটা পেপার তো বেরিয়েছে, সেটা হচ্ছে নেচারের, ওদের যে ওটাকে বলা হচ্ছে আর্কাইভ, সেখানে ওটা কোথায় আসে, নেচারে। আমার নাম নেচারের, ওদের নাম হচ্ছে রিসার্চ স্কোয়ার, সেটার নাম হচ্ছে ওটা ওদের আর্কাইভ। আর একটা পরবর্তীকালে আমরা আরো দুটো, এটা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল যে একটা স্যালাইন অর্গানাইজেশন আমাদের তৈরি হয়েছে, সেটা আমেরিকান আছে, ইটালিয়ান আছে, মেন আমাদের হচ্ছে ওটা কন্ট্রোল করছে আমাদের বেলজিয়াম থেকে ডাক্তার মহিলা। সেখান থেকে আমার দুটো দুটো আর্টিকেল আমাদের বেরিয়েছে ফ্রন্টিয়ার, যে এই নেজাল স্যালাইনের কি লাভ। এটা তো শুধু গেল আমি বলছি ব্যাকটেরিয়া ভাইরাস, আর হচ্ছে সব থেকে তারা খুব ভালো বুঝতে পারবেন যাদের মুখে দুর্গন্ধ হয়। এইটা যে একটা বাজে টার্ম হচ্ছে এই জন্যই মুখ থেকে দুর্গন্ধটা বেরোয় না। আমরা যেভাবে কলগেট পেস্ট, অমুক পেস্ট, তমুক পেস্ট সব লাগাচ্ছি, মুখ থেকে গন্ধ বেরোতে পারে না, গন্ধটা বেরোয় নাক থেকে। সেইটা যদি নাকটা যারা পরিষ্কার করে, যাদের মুখে গন্ধ হয়, নিজে টের পাবে না, পাশের লোক বলে দেবে, হাজবেন্ডকে ওয়াইফ বলবে, ওয়াইফকে হাজবেন্ড বলবে যে তোমার মুখে গন্ধ হচ্ছে।
স্রেফ এটা ওয়াশ করুক, 2 দিনের মধ্যে চলে যাবে। কারণ কি, এই গন্ধগুলো কারা তৈরি করে? ওই যে পচা গন্ধ হচ্ছে এই ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এগুলোই। এরা মেনলি। ভাইরাসের রোলটা এখানে কম থাকে, ফাঙ্গাস আর ব্যাকটেরিয়াটা বেশি করে। আর একটা ব্যাপার থাকে, অনেক সময় দেখা যায় যে নাক ডাকছে, এটা দেখা গেলো কমন প্রবলেম। এটা তো দেখা গেলো এটা কমে যাচ্ছে। আর যদি না কমে, স্টাবার্ন হয়, সেখানে একটা এক্সারসাইজ আছে নাক কি করে করতে হয় সেটা এরকম ভাবে দেখালে কেউ হয়তো বুঝতে পারছে না। যেমন তলার এই যে মারি দাঁতের যে পার্টিগুলো আছে, এটা হচ্ছে আমার উপরে ঠোঁটটাকে, এটাতে হচ্ছে কি আমার এইখানে যে মাসেলটা আছে এটাকে প্লে করছে ওটা। মাসেলটা কাজ করছে, কাজ করতে করতে ওটা শক্তিশালী হচ্ছে। শক্তিশালী হওয়ার জন্য হচ্ছে কি, এই যে বেসটা টানটাকে ধরে রাখে, টানটা হচ্ছে রাত্রিবেলা হচ্ছে আস্তে 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 শিথিল হয়ে এটা টাচ করে পড়ে গেল মুখটার কাছে, সেই জন্য ফটফট ফটফট করে শব্দ বেরোচ্ছে। এইটা তখন এই টাঙের যে মাসেল গুলো সেটাকে টনিসিটি ফেরত করে। প্র্যাকটিস করবে কখন করবে এটা? এটা যখনই মনে করবে করবে, সারাদিনে যখন সারাদিনে যখনই মনে করছে এই যে তলার যে দাঁতগুলো আমি উপরে আপার লিপে ঠেকাচ্ছি, তাতে দেখা গেলো যে কিছুটা যদি ওয়াশে চলে যায় ভালো, আর না হলে হচ্ছে এটা আবার এরকম অভ্যেস করতে করতে অনেকের দেখবেন একটা চোখ মারার মতন একটা অভ্যেস তৈরি হয়ে যায়। চোখ মারা এটা যদি একটা প্র্যাকটিসের মতো দাঁড়িয়ে যায়, তাহলে তো নর্মাল অনেক সময় এরকম হয়ে যেতে পারে প্র্যাকটিস করতে করতে। এটা তো এটা অন্য অন্য সাপ্লাই। এটাই হোক, হ্যাঁ, এটাও সেরকম ধরনের কোনো ব্যাপার কিছু নেই। এটার সঙ্গে যে মাসেলটা আছে এই নামটা আলাদা, ক্রেনিয়াল নার্ভের ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আর ওই যে নাকের যেটা বলা হলো স্প্রেটা, এটা কখন কিভাবে করবে? এটা হচ্ছে মোটামুটি এইটা যেমন আমি যে একটা স্ট্রোক দিচ্ছি, এই যে একটা দুটো এরকম করে মোটামুটি এক একটা নস্ট্রিলে, গোটাটা মিলে হচ্ছে নোজ, একটা হচ্ছে নস্ট্রিল। নস্ট্রিল 5টা দিয়ে আর উপর দিয়ে ঢুকিয়ে নিই তাহলে গলা দিয়ে চলে এলো। এটা তো ঠিক 5টা। সকালে রাত্রে দুবেলা, সকালে রাত্রে এমনি অবস্থা। আর যদি সর্দি টর্দি লেগে যায় তখন হচ্ছে 3বার কি 4বার। আচ্ছা, নুন আর জল। নুন আর জল। নুন কতটা? 1 বোতল জলে 1 চামচ নুন। 1 বোতল মানে 1 লিটার? 1 লিটার। আচ্ছা। 1 লিটার জলে 1 চামচ নুন। নুন না দিলে কি হবে, মাথা ঝাঁঝা করবে, একদিন নিয়ে আর কোনোদিন সে নেবে না, বলে ডেঞ্জারাস ওটা। কিন্তু নুনটা নিতে হবে। এই জিনিসটা স্যালাইন ওয়াটার, যেটা আমি বলছি স্যালাইন ওয়াটার, এই জিনিসটা হচ্ছে আমাদের শাস্ত্রে এটা ছিল, এটার নাম ছিল নাসা পান। শাস্ত্রে কিসে ইউজ করতো তখনকার দিনে? এই যে ভাইরাল ইনফেকশন হতো তখনকার দিনে একটা রুটিন ইউজ হতো। আচ্ছা, এটা শাস্ত্র বলবো না, যোগার মধ্যে একটা পার্ট। নাসা পান যোগা হতে পারে, শাস্ত্র মানে আমি জানি না, ওটা যোগা পানের হতে পারে। আচ্ছা। এইবার কেন করতো? কারণ যেখানে কোনো একটা ডিজিজ, যেখানে প্যান্ডেমিক হয় বা এপিডেমিক হয়, তাদের হচ্ছে মেন রুট থাকে হচ্ছে আমাদের নাক আর মুখ। সেই জন্য তখন ওরা না জেনেই এটা করতো, এমনকি এটা দিয়ে বসন্ত পর্যন্ত আটকানো যেত। আচ্ছা, স্মল পক্স, কারণ স্মল পক্সে সেও ঢুকবে নাক দিয়ে, আমি ঢোকার রাস্তা কোথায়? আচ্ছা, আমাদের এই স্কিন গুলো ভেদ করে কোনো ভাইরাসের 7 দিনই ঢুকতে পারে। সেই জন্য এই নাক আর মুখের মধ্যে ঢুকে পড়লে আমাদের মুখ তো কুলকুচি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, তো সে অ্যাসিডের মধ্যে চলে যাবে, নাকটা তার পরিষ্কার হচ্ছে না। ঠিক। এই যে বিভিন্ন সেলিব্রিটি মারা যাচ্ছে, সেখানে হচ্ছে সেগুলো তারা নিউমোনিয়াতে মারা যাচ্ছে। এটা নিউমোনিয়া মারা যাওয়া উচিত নয়। এটা হচ্ছে অনেকদিন আগে যেমন ছিল ডায়রিয়াতে মারা যেত, সেটা তো একদম অ্যাবলিস্ট হয়ে যায়। সেই জন্য এটাও অ্যাবলিস্ট হয়ে যাবে যদি সবাই এটা ফলো করে। আচ্ছা, মানে নিউমোনিয়াকে আটকে দেওয়া যেতে পারে। নিউমোনিয়া হবে না, অন্তত নিউমোনিয়াতে মারা যাবে। নিউমোনিয়াতে আমার হচ্ছে যে হসপিটালে যাওয়ার পরে সেখানকার কিছু ব্যাকটেরিয়া থেকে, সারা পৃথিবীতেই কিন্তু আমাদের ভারতবর্ষের নতুন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে হাসপাতাল থেকে কিছু কিছু ব্যাকটেরিয়া চলে আসছে। একটা মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা গেল তার ফল করে যাচ্ছে তার অবস্থা। তখন হঠাৎ একটা শব্দ ব্যবহার করেন ডাক্তারবাবুরা, কিছু মনে করিস না, কথাটা ব্যবহার করে সেপ্টিসেমিয়া। না না, সেটা বলে নোজোকোমিয়াল ইনফেকশন। সেখান থেকে যখন সেটা সিভিয়ার হয়ে যায় তখন হয়ে যায় সেপ্টিসেমিয়া। কিন্তু সেটা তো অন্য জিনিস। সে যদি না ওখান থেকে হসপিটাল থেকে এটা হয়, সে বাড়িতে এসে আবার নাক দিলে চলেও যাবে। আচ্ছা, কারণ এটা সিভিয়ারিটি হবে। আচ্ছা, একটু হলো। তো আজকে এটাগুলো অনেকগুলো পর্ব থাকতে হবে, কারণ সমস্যাটা তো একটা দুটো নয়, আমাদের অনেক সমস্যা রয়েছে। মানে চট করে ডাক্তারের কাছে নিশ্চয়ই যাব, ওষুধপত্র নিশ্চয়ই ব্যবহার করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরও দায়িত্ব থাকবে যে একটু কমন সেন্সটাকে অ্যাপ্লাই করে আমরা যদি এগুলো আজকে উদয় যেগুলো বললেন সেগুলো যদি আপনারা একটুখানি ফলো করেন, তাহলে দেখবেন যে অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যেতে পারে। তাহলে আজকে এখানে শেষ করছি। নমস্কার। যদি জানার থাকে জানাবেন নিশ্চয়ই, তাদের যদি কিছু আপনাদের কিছু বক্তব্য থাকে নিশ্চয়ই আপনারা জানাবেন, আমি
উদয়ের কাছে সেগুলো পাঠিয়ে দেবো। উদয়, খুব ভালো লাগলো আজকে, মানে অনেকটা সময় আমরা আজকে তোকে পেয়েছি, যার জন্য আমাদের দর্শকদের কাছে তোর বক্তব্যগুলো একটু তুলে ধরলাম, কারণ একটু সাধারণ সমস্যা, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আজকে শেষ করছি এখানে। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।